This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আকাশ ছোঁয়া দামে জেরবার জাগ্রত জনতা এবার বিদ্রোহে নেমেছে। ছ্যাঁকা লাগছে জিনিসপত্রের দিকে হাত দিলে। তবে তার আগে ঘরের আগুন তারা দেখবেন না? বলুন তো, খুনে গ্রেফতারি হলো, বহিষ্কার হলো, তাও ক্ষোভের আগুন এক ফোঁটাও কমছে না। সে আগুন শুধু জ্বলছে না, আগুন শুধু জ্বলছে না, আগুন ছড়াচ্ছেও। ধিকে ধিকে সেই আগুন ছড়িয়ে পড়ছে। এবং কোথায় ছড়িয়ে পড়ছে জানেন? মালদায়। দুলাল সরকার খুনের পর যে আগুন কার্যত দাউ দাউ করে জ্বলছিল, এখন একের পর এক গ্রেফতারির জেরে খানিকটা সে আগুন বাগে এসেছে, এটা বলা যায়। কিন্তু সে আগুন নেভার প্রশ্ন নেই। একথা আমি খুব কনসিয়াসলি বললাম, তার কারণ একটা প্রশ্নের জবাব এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিছু শব্দ বারবার উঠেছে, মাথা, বড় মাথা। এই খুনে মাথাকে, বড় মাথাকে? তৃণমূলের মালদা টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করা হয়, তার দিকেই আঙুলটা তুলেছে পুলিশ। তারপর ব্যাস, দল অ্যাক্টিভ হয়ে ওঠে। নরেন্দ্রনাথ তিওয়ারি আজ তার সমস্ত পদ থেকে, দল থেকে আউট হয়ে গিয়েছেন, তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু প্রশ্নটার উত্তর এখনো মেলেনি, বড় মাথাকে? দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এরকম দুষ্কৃতিকারীকে কোনো মতে দলে রাখা যাবে না, তাই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হলো। নন্দুর আহ্বানে স্বপন শর্মা কন্ট্যাক্ট কিলারদের কানিয়েছিল, বাস এটাই তো। পুলিশ তো বলছে, সুপ্রিম সরকার যিনি আছেন সরকারের তরফ থেকে তিনি তো বললেন। ব্যাস, পুলিশ যেই না বলেছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা দেন আন দেন। দলে আর জায়গা নেই কোটানকোট খুনে অভিযুক্ত এই তিওয়ারি বাবুর। কিন্তু যে প্রশ্নটা কুড়ে কুড়ে খাচ্ছে প্রথম থেকে, সেটা হচ্ছে এই গোটা চক্রান্তের মাথাটাকে, বড় মাথাটাকে, কার বা কাদের মাথা থেকে বেরিয়েছিল খুনের এই A to Z প্ল্যান? মানে এই ব্লু প্রিন্ট কারা তৈরি করেছিল? এক্ষেত্রে নরেন্দ্রনাথ এবং বাকি যারা যারা এখনো পর্যন্ত ধরা পড়েছে, তারাই কি মূল চক্রী? তারাই কি মাস্টারমাইন্ড? এর মাস্টারমাইন্ড একা নরেন্দ্র? এক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে, কিন্তু উত্তর সবকটার এখনো পর্যন্ত নেই। ঠিক যেমন এখনো পর্যন্ত এই নরেন্দ্রনাথের মুখে শোনা গিয়েছিল বড় চক্রান্ত, বড় মাথা। এই বড় মাথাকে বা কারা, এখন উত্তর পাওয়া যায়নি। যার স্বামী মারা গেছেন তিনিও বলছেন বড় মাথা, ওখানে কৃষ্ণেন্দুও বলছে বড় মাথা, ওখানে তৃণমূলের প্রত্যেকটা নেতাই বলছে বড় মাথা। বাট হুই ইজ বড় মাথা? লাখ টাকার প্রশ্ন এটাই, কে? ছোট মেজ বড় কত মাথার গল্প? আসলে কে খেলছে পর্দার পিছনে? মালদার ঘটনায় তাকে কি ধরা গিয়েছে? এমন অবস্থা যে কেউ মুখ খুললেই উঠছে মাথার কথা। জল ঘোলার শেষ নেই। যত ছোট মাথা, মাঝারি মাথা, বড় মাথা, যে যেখানে থাক, সব মাথার কিন্তু একটাই ছাতা, তার নাম মমতা ব্যানার্জি। তৃণমূল যেটা করতে পারে সেটা তো অন্য কোনো দল সেটা করতে পারে না। দিদির ছাতার তলায় সব ছোট মাথা, মাঝারি মাথা, বড় মাথারা দাঁড়িয়ে আছে। এত বড় দল, এত বড় রাজ্য, এত বড় পরিবার, এত লোক ভালো কাজ করছে, তার মধ্যে কেউ যদি খারাপ কাজ করে থাকে, ক্রিমিনাল অফেন্স করে থাকে, তাহলে দল ব্যবস্থা নেবে, তো স্বাভাবিক। দল ব্যবস্থা নিয়ে নরেন্দ্রনাথ তিওয়ারিকে বহিষ্কার করেছে। তাহলে কি তিনিই কালপ্রিট, বড় মাথা? তাবড় তাবড় নেতারা বলে এসেছেন যে এর পেছনে বড় ষড়যন্ত্র, বড় চক্রান্ত। তাহলে কি সেই বৃত্ত এই নরেন্দ্রনাথ তিওয়ারিতে এসে শেষ নাকি শুরু? এরই উত্তর জানা বাকি এখনো, কারণ ধৃত তৃণমূল নেতা তো নিজেই বড় মাথার কথা উস্কে দিয়েছেন হাতকড়া পড়ার পর। মানেটা স্পষ্ট, তাকে ফাঁসানো হচ্ছে। পুলিশ সোজা সাপটাই জানিয়ে দিয়েছে, তদন্তে তাদের কার দিকে আঙুল এখনো পর্যন্ত। স্বপন শর্মা একটি কুখ্যাত দুষ্কৃতী। ইনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিং এর একটা বরাত দেওয়া হয়েছিল। 50 লাখ টাকা, একটা হাড়হিম করা হত্যাকাণ্ড। আর পুলিশের গলায় নরেন্দ্রনাথ স্বপনের নাম। এতেই তাহলে কেস শেষ? দি এন্ড? আরও কিছু তো নিশ্চয়ই আছে। এত নির্মর্ম ঘটনা যেটা ঘটিয়েছে সেটা 1, 2, 3-এর পক্ষে সম্ভব নয়।
সেটা অবশ্যই আমার যেটুকু মনে হচ্ছে আরও কেউ কেউ আছে, সেটা বার করুক পুলিশ। তাহলে দি এন্ড নয়, শেষ নয়। আর সেটাই বুঝিয়ে দিচ্ছেন নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার তার এই বক্তব্যে। এর আগেও তিনি বলেছিলেন যে বড় মাথার জড়িত থাকার সম্ভাবনা নয়, তিনি সরাসরি বলেছেন, একবার নয় তিনি বারবার বলেছিলেন, এক্সক্লুসিভলি আমাদের বলেছিলেন টিভি9 বাংলাকে। আর তার কথা এটা স্পষ্ট, কাহানি অভি বাকি হে, মানে মাথা ব্যথা মোটেও কমেনি। একটাই প্রশ্ন সামনে আসছে যে এই দুলাল সরকারকে সরিয়ে দিলে বা তার মৃত্যুর পরে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন কোন তৃণমূল নেতা? বিরোধীরা তো একদম পরিষ্কার স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে এই ষড়যন্ত্রের মূল মাথা কে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে সরিয়ে বাবলা সরকারকে চেয়ারম্যান করা হবে, এই যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে তৃণমূল যাচ্ছিল, বাবলা সরকার এইভাবে খুন হওয়ায় সবচেয়ে বেশি উপকৃত যে মালদায় হলো তার নাম হচ্ছে, সেই লোকটার নাম হচ্ছে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কিন্তু এটা মমতা ব্যানার্জির রাজ্যে, আমাদেরকে দেখতে হবে কদিন পরে এই বাবলা সরকারের স্মরণসভায় দাঁড়িয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভাষণ দেবে। এই হচ্ছে এদের বিচার। খেলা বুঝলেন, রাজনীতির কত খেলা। বিরোধীরা যার দিকে আঙুল তুলছেন সেই ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান মানে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও কিন্তু মাথার তত্ত্ব তুলেছেন, একই সুরে তুলেছেন। মানে তিনিও বলছেন প্রভাবশালী সব ব্যাপার স্যাপারের কথা। আশ্চর্য নয়, পাশাপাশি তিনি এর কথা আগেও বলেছিলেন। একবার শুনুন। প্রভাবশালী একজন নেতা আছেন, তিনি করেছিলেন। কোন দলে সমর্থন করছিল, মানে অন্ধকে হেল্প করছিল। কোন দলে? দল আমি বলবো না, আমি মুখ্যমন্ত্রীকে বলবো। নাম তিনি বলবেনই না, অনড় এক এবং একমাত্র, অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই তিনি সেটা ফাঁস করবেন। তার মানে পুলিশকেও বলবেন না যে খুনের পিছনে কোন প্রভাবশালী যোগ দেখছেন তিনি, এমনটাই তার কথা শুনে অন্ততপক্ষে মনে হলো। আচ্ছা, কি এমন জানেন তিনি এ বিষয়ে? বললে তদন্তের তো সুবিধে হতো। কেন তাহলে সেই কাজটা তিনি করছেন না? এ প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠছে নাকি? এর আগেও কত ক্ষেত্রে এই বড় মাথা, প্রভাবশালী ধেড়েই দূর, এসব নানাবিধ শব্দবন্ধ শোনা গিয়েছে, নানাবিধ প্রভাবশালী তত্ত্ব সামনে এসেছে। তাদের ধরা গিয়েছে কি? বাংলার ইতিহাস তো বলে না, এই লব্জগুলো ব্যবহৃত হয়েছে, কিন্তু তাদের সেই বড় মাথার টিকি পাওয়া যায়নি, কোমর পর্যন্ত আর পৌঁছানো হয়নি, মাথা তো দূরের কথা। তার আগে খেলা শেষ হয়ে গিয়েছে, তদন্ত ওভার, কমপ্লিট হয়ে গিয়েছে, বা দেখানো হয়েছে তদন্ত শেষ। আচ্ছা, মালদার এই ঘটনা কি ব্যতিক্রম কোনো ঘটনা হতে পারে? আশার আলোকে আমরা দেখতে পারি। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে বাবলা মানে দুলাল সরকার তার প্রিয় পাত্র, খুব পছন্দের নেতা। তাই তো খুনের পরপরই তিনি নিজে এ নিয়ে সুর চড়িয়েছেন। মুখ্যমন্ত্রী স্বয়ং, তৃণমূল সুপ্রিমো স্বয়ং পুলিশকে তুলোধনা করতেও তিনি ছাড়েননি এক্ষেত্রে, তার প্রিয় বাবলার ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে অন্তত কি আমরা এই আশা রাখতে পারি যে এই বড় মাথাদের জালে পড়বে পুলিশ, বড় মাথাদের নাগাল পাবে অন্তত সবাইকে, কয়েকজনকে? নাকি আবারও সেই সন্দেহই আমরা করব, ঘুরে ফিরে ওই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর গল্প শেষ হয়ে যাবে? তাই কি? সময়ের হাতে উত্তর। আসলে বাবলা সরকারকে কে খুন করিয়েছে সেটা সবাই জানলেও ওটা কখনো পুলিশ দিনের আলোয় আনবে না। পুলিশ মন্ত্রী হিসাবে পুলিশকে যা বলতে বলা হয়েছে পুলিশ তাই বলছে। পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করছে, দলের সাথে কেউ যুক্ত থাকলেও সেও পার পাবে না, সেটা আমাদের নেত্রীও বলেছেন, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও বলেছেন। এই তিওয়ারিটা কি বড় মাথা? ওরা বলি পাঠা হলো, মুরগি হলো। মালদায় বিতর্কের আগুন কতটা ছড়িয়েছে তা আপনারা বুঝতে পারছেন, টের পাচ্ছেন। আরেক আগুনের কথা এবার আপনাদের বলবো, সেটা হলো দুর্নীতির আগুন। এর আঁচ রাজ্যের শাসক দল হাড়ে হাড়ে টের পাচ্ছে। বারবার বিতর্ক সামনে আসছে, শুধু তাই নয়, বিতর্ক আসতে বাধ্য, তার কারণ কেলেঙ্কারি একটা দুটো নয়, হাজার কেলেঙ্কারির সামনে আসছে। নেত্রী বলছেন বারবার যেসব বরদাস্ত করা হবে না, সহ্য করব না, অ্যালাউ করব না, মানুষের কাজ আগে, মানুষের জন্য সেবা করতে হবে, মানুষের সেবাই কর্মধর্ম। কিন্তু তারপরেও তো অভিযোগের পাহাড়, একটার পর একটা অভিযোগ জমা পড়ছে এক একটা ক্ষেত্রে। আমরা ওই শুরুতেই বললাম আশা রাখি, রে অফ হোপ দেখি। নতুন বছরে কি সেই পাহাড়টা ভাঙার কাজ শুরু হচ্ছে? দুর্নীতির আগুন নিভিয়ে শুদ্ধিকরণে কি জোড়াফুল শিবির মন দিচ্ছে? দেখুন দেখি বীরভূম বললে জানি কি কি ছবি আপনাদের মাথায় ভাসে। সে বীরভূমে কি চলছে একবার দেখুন তো। কেউ কোন রকম দুর্নীতির সাথে যুক্ত থাকেন
সে আমার লাভপুর বিধানসভার যে স্তরেরই নেতৃত্ব হোক না কেন, দুটো কথা বুঝে যান। এক, তাকে সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করা হবে, এবং দুই, তার বিরুদ্ধে এফআইআর হবে। কারুর কথা শোনা হবে না। একদিকে পুলিশ কেস, আর একদিকে দল থেকে বার করে দেওয়া হবে। বুঝলেন ব্যাপারটা? বাংলার বাড়ি মানে আবাসে যে বিতর্কের বাস, সেই বিষয়টা বারবার সামনে চলে আসছে। কড়া কড়া কথা আমরা শুনলাম লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহার মুখে। এইমাত্র আপনারা যা শুনলেন, নিঃসন্দেহে কড়া কথা। বুঝতে কোনো রকম অসুবিধা নেই যে দলের নেতাদের দুর্নীতি আটকাতেই এই ডোজ দিচ্ছেন তিনি। একেবারে জনসমক্ষে ডোজটা দিচ্ছেন, কোনো রাগঠাক তিনি করছেন না। বন্ধ দরজার ওপারে বৈঠক করেও কিন্তু তিনি এই ডোজ দিচ্ছেন না। আমরা দেখালাম, আপনাদের শোনালাম সামনাসামনি প্রকাশ্যে। উদ্দেশ্যটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আবাসে কাটমানি নিতে গেলে দল থেকে কেটে ছেঁটে ফেলা হবে, মানে কাটমানি নেওয়া চলবে না। এমন একটা ছবি এদিন আরেকটা জেলাতেও কিন্তু দেখা গিয়েছে, সেটা হচ্ছে হুগলির আরামবাগে। সেটাও দেখুন। তিরোল গ্রাম পঞ্চায়েতের চণ্ডীবাটি গ্রামে মাইক প্রচার করছে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। মাইক প্রচারে বলছে যে তোলাবাজদের, দুষ্কৃতীদের কাটমানি দেবেন না। যদি কোনো তোলাবাজি বা কোনো দাদাগিরি, কোনো দুষ্কৃতী আপনাদের সঙ্গে টাকা চেয়ে থাকে, সরাসরি প্রধানকে অভিযোগ করুন তিরোল গ্রাম পঞ্চায়েত। আজকের এই প্রচারে তিরোল অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। বিষয়টা অমাইক নয়, একেবারে মাইকিং করে করতে হচ্ছে। গ্রাম জুড়ে অবস্থা এমন পর্যায়ে চলেছে, তিরোল গ্রামে এতটাই দুর্নীতি সেখানে ঘেরে বসেছে বলে মনে হয় যে এক রীতিমতো মাইকিং করে বলতে হচ্ছে। শাসক শিবিরের নেতারাই এত দুর্নীতির পাঁকে ডুবে আছেন যে তৃণমূলের পঞ্চায়েতকে আসরে নেমে এই পদক্ষেপ করতে হলো, অভাবনীয় পদক্ষেপ করতে হলো। রং পাল্টে কখনো এদিক ওদিক করে, কেউ মানে সে কেউ তৃণমূলের পরিচয় নিয়ে আসুক, আমরা মনে করি ওরা দুষ্কৃতী, ওরা কোনো দলের নয়। অর্থাৎ উপভোক্তাদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কে মাথায় রেখে তার সহযোগিতা আপনারা নিচ্ছেন, কাউকে একটা টাকা দেবেন না, এই নিয়ে আমাদের একটা মাইক। শুদ্ধিকরণ শব্দটার সঙ্গে আমরা এর আগেও পরিচিত হয়েছি বহুবার, বহু ফর্মে। তৃণমূল এবার এই শুদ্ধ হওয়ার কথা শোনাচ্ছে, দুর্নীতি ক্ষেত্রে জিরো টলারেন্স বার্তা দিচ্ছে। যদিও বিরোধীরা এতে কি দেখছে, বিরোধীরা এতে ওই গোষ্ঠীবাজি, গোষ্ঠীদ্বন্দ্ব, শত্রুতা এসবের ছায়া দেখছে, এর বাইরে আর কিচ্ছু নয় বলে তাঁদের মনে হচ্ছে। এক গোষ্ঠীর লোক মাইকিং করছে যাতে অন্য গোষ্ঠীর লোককে মানুষ কাটমানি না দেয়। তারা হয়তো কাটমানি পায়নি, যে গোষ্ঠী কাটমানি তুলছে সেই কাটমানি যাতে না দেয়, যাতে ওদেরকে দেয়, উচ্চ রেখে মাইক প্রচার করছে। দেখুন, নেতাদের রাজনীতি তুতুমায় আকচা আকচে তো চলছে, চলবে, দেখে আসছি আমরা। সাধারণ মানুষ, আমজনতা, তারা কি বলছেন দেখুন। হ্যাঁ, চাইছে তো যে টাকা পয়সা কিছু দিলে তবে বাড়ি ফাড়ি বেরোবে, এরকম সবাই বলছে, মানে শোনাশুনি যেগুলো শুনতে পাচ্ছি। কেউ কেউ চাইছে যে আমাকে দাও, কি কেন দেবে, আমাকে চাও। দিদি করেন, দিদি দেখেন তা কে দেখছে, দিদিই দেখছে। ওই তো বলে গেল, যদি টাকা পয়সা কেউ চায় যেন না তাদেরকে দেওয়া হয়, আর যদি চায় কেউ জোর করে সেটা যেন ওই পঞ্চায়েতে জানাতে বলে। একেবারেই তাই, জনতা জনার্দনের চাহিদা তা কোনো সময় কোনো ক্ষেত্রেই খুব বেশি হয় না, এক্ষেত্রেও না। একটা পাকা ছাদ, আর সেটা পেতেও যে পরিমাণ ঝঞ্ঝাট তাদের পোহাতে হচ্ছে, তার অভিযোগ করছেন, দেখাও যাচ্ছে, তার দায়টা তো শাসককেই নিতে হবে। আঙুল তাদের দিকে উঠছে বারবার, তারা নাকি পকেট ভারী করছেন। আবাসের তালিকায় নাম তুলতে হলে যারা যোগ্যদেরও টাকা দিতে হচ্ছে, আবাসের টাকা ঢুকলে তাদের ভাগ দিতে হবে মাস্ট, সেক্ষেত্রেও দুর্নীতি, এমন ভুরি ভুরি অভিযোগ রয়েছে। এখন তাই বাধ্য হয়ে নেতাদের কেউ কেউ বলছেন দল থেকে ঘাট ধরে বের করে দেব, পুলিশ কেস হবে। কোথাও আবার গ্রামের পর গ্রাম জুড়ে মাইকিং করতে হচ্ছে তাদের বিরুদ্ধে। ভাবুন কি অবস্থা। তবে এই রোগ নতুন নয়। কিছুদিন আগে শাসক দলের কয়েকজন হেভিওয়েট নেতা নেত্রী কি বলেছিলেন অনেকেরই মনে আছে, মনে পড়ছে। আরো একবার মনে করি আসুন। সে ব্লকের নেতা হোক, সে বিধানসভার নেতা হোক, সে কোনো পঞ্চায়েত সমিতির মেম্বার হোক কিংবা জেলা পরিষদের মেম্বার হোক, যদি কারোর কাছে 1 টাকা ঘরের জন্য চাইতে যায়, কানে একটা থাপ্পড় কষিয়ে দিয়ে আমাদের কাছে খবরটা পাঠাবেন। দলকে যারা বদনাম করার চেষ্টা করছে, যারা দলের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করছে, যারা মানুষকে নানান পরিষেবা দেবে বলে তাদের কাছ থেকে
থেকে অর্থ নেওয়ার চেষ্টা করছে তাদের গালে শুধু দুটো থাপ্পড় নয়, তাদেরকে জুতা পেটা করা উচিত বলে আমি মনে করি। বেশ, শোনা গেল, কিন্তু প্রশ্ন হলো এই এত কিছু পেটাপেটি, চড়থাপ্পড়, এত নিদান, এরপরেও কি বন্ধ হয়েছে টাকা নেওয়া? তারা কি খোঁজ নিয়েছেন? যারা বলছেন সেটা গিয়েছে কি এই দুর্নীতির ভয়াল রোগ? যায়নি, জোর গলায় বলছি যায়নি। আর তাই যায়নি বলেই এখনো জেলায় জেলায় নেতাদের বলতে হচ্ছে, মাইকিং করতে হচ্ছে, এসব বন্ধ করার কথা তাদের মাইকিং করে বলতে হচ্ছে, না করলে কড়া শাস্তি। দলের ওপর তলা থেকে বারবার নির্দেশ যাচ্ছে, তবু নিচু তলার অনেকেই কর্ণপাত করছেন না। ফলে মানুষের মধ্যে ক্ষোভের আগুন দিনের পর দিন বাড়ছে, এটাই স্বাভাবিক। ওপরতলা থেকে বলা হচ্ছে উন্নয়ন ছড়িয়ে দিতে হবে, মানুষের জন্য সেবা করতে হবে, বদলে যদি দুর্নীতি ছড়ায় সেটা সমস্যা তো হবেই। তাই হচ্ছে উন্নয়নের নামে দুর্নীতি। তাই এবার বছরের শুরু থেকে ওষুধ দেওয়া শুরু, ডোজ, কড়া ডোজ। বীরভূম, আরামবাগ সেই ছবিগুলোতে আমরা দেখলাম। আরও নানা জায়গায় একই কিস্সা। প্রশ্ন হলো এতে শুদ্ধিকরণ হবে তো? অন্তত এবার কি নেভানো যাবে দুর্নীতির আগুন? এই বছরে শুরু করা যাবে কি? রাখলাম সে প্রশ্ন। এবার পদ্মাপাড়ে একটু চোখ রাখি। সেখানে চোখ রাখলেই অশান্তির আগুন, সেই আঁচ এসে লাগে। মৌলবাদী কট্টরপন্থীদের তাণ্ডব দেখতে পাওয়া যায়। বাংলাদেশের মন্দিরে হামলা, আবারও মন্দিরে হামলা, দেখাবো সেই ছবি আপনাদের। চট্টগ্রামের হাটহাজারীতে 3টি মন্দিরে হামলা হয়েছে। বিশ্বেশ্বরী কালী মন্দিরে, সত্যনারায়ণ মন্দিরে হামলা হয়েছে। বিগ্রহের গয়না, প্রণামের বাক্স লুট করা হয়েছে। আর এই সব কিছু দেখে, সব কিছু শুনে ইউনুস প্রশাসন, নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস কানে তুলো দিয়ে রেখেছে, দু কানেই, আর পিঠে কুলো বেঁধে রেখেছে। ভাবুন কি পরিস্থিতি। মনে হচ্ছে তাদের যেন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে না, তেমনটাই মনে হচ্ছে। কোনো একটা কারণে তারা নিস্তেজ হয়ে গিয়েছেন বা ইচ্ছাকৃত। আরে এই আবহে আবারও পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা চলছে। কোথায়? মালদার বৈষ্ণবনগরে। কি চলছে সেখানে? রোজ রোজ সেখানে বিজিবি উস্কানি দিচ্ছে। বৈষ্ণবনগর সীমান্তে কিছু এলাকা কাঁটাতারের বেড়া নেই, সেখানে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ করছিল, সেই কাজে বাধা দেওয়া হয়। মানে ওই পায়ে পা লাগিয়ে ঝগড়া যাকে বলে। কিন্তু না, বিএসএফ তাদের পালস হারায়নি। শুধু তাই নয়, ফাঁক গলে এপারে রোহিঙ্গাদের ঢোকানোরও চেষ্টা চালানো হচ্ছে। তবে সেগুড়ে বালি। বিজিবির ওই ফাঁপা আস্ফালনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে স্থানীয় মানুষজনই কাফি, বিএসএফ তো পরে আসবে। এটা দিন দুয়েক আগের ছবি। সতর্ক মালদার বৈষ্ণবনগরের সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারাও। এই সীমান্তেই উস্কানি দিচ্ছে বিজিবি। বৈষ্ণবনগরের প্রায় 100 মিটার এলাকায় কাঁটাতার নেই, সেই কাঁটাতার দেওয়ার কাজে বাধা দেওয়া হয় বিএসএফকে। এমনকি খোলা জায়গা দিয়ে রোহিঙ্গাদের ঢোকানোর চেষ্টার অভিযোগ বিজিবির বিরুদ্ধে। বৈষ্ণবনগরে গ্রামবাসীরা বিস্ফোরক অভিযোগ তুলছেন। তারা বলছেন যে বিজেপি নাকি ওপারে রোহিঙ্গাদের জড়ো করেছে এবং এই ফাঁকা জায়গা দিয়ে তারা রোহিঙ্গাদের পুশ করার চেষ্টা করছে। শুধু তাই নয়, তাদেরকে প্ররোচনা দিয়ে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে। মূল লাগিয়ে তারা ঢোকার চেষ্টা করছে, মানে ওরা অনুপ্রবেশের চেষ্টা করছে। আচ্ছা, বাধা দিয়েছে কাজে বাধা দিয়েছে যে সকাল থেকে ওই 11টা থেকে কাজ বন্ধ হয়। সকালে দিয়ে কাজ করতে গেছিল। তোরা কারবার হতো আগে? হ্যাঁ হতো, এখনো হয়। তোরা কারবার হচ্ছে, ওই জন্যই তো এটা তার কাটা দেওয়া। ওই পারে লোকরাও কি আসলেই পারে? হ্যাঁ আসলে তারপরে আচ্ছা, তারা বাধা দিচ্ছে কেন মনে হচ্ছে আপনার? বাধা দিচ্ছে তো আমাদের মাটিতে করছি, তাও বাধা দিচ্ছে। নিরাপত্তার ফাঁক গলে বারবার অনুপ্রবেশের চেষ্টা। সতর্ক বিএসএফ, সতর্ক গ্রামবাসীরাও। এই আবহেই পেট্রাপোলে বিজিবির সঙ্গে বৈঠক বিএসএফের। Interacted with the senior officers of BGB, and all kinds of issues were discussed in a very nice atmosphere. পেট্রাপোলে বিজেপির সঙ্গে বৈঠক করে বিএসএফ। সব ইস্যু নিয়েই তাদের মধ্যে আলোচনা হয়েছে। আশা এই ঘটনার পুনরাবৃত্তি হবে না, তবে সীমান্ত সতর্ক, নজরদারি চলছে। আর এদিকে সব ঘটনায় রাজনীতিও নজরদারি চালাচ্ছে। না, এটা ঘটছে মোল্লা ইউনুসের উস্কানিতে। সুদখোর ইউনুস ওখানে জঙ্গিদের সরকার চালাচ্ছেন। উনি
কতটা ভারত বিরোধী এইটা দেখানোর জন্য বর্ডার গার্ড বাংলাদেশকে উস্কে দিয়েছে। এটা তো বেড়া অনেকদিন ধরেই দেওয়া চলছে। এখন একটা ওই যারা সরকারে আছেন এখন যারা চালাচ্ছেন দেশটা তাদের হয়তো কিছু ইনস্টিগেশন থাকলেও থাকতে পারে, তাহলে সামলাতেও পারছে না। আমি সবচেয়ে বেশি খুশি যে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বর্ডার এলাকার ভারতীয়রা দলমত নির্বিশেষে তারা জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছেন, ভারত মাতা কি জয় বলছেন। বলো বিএসএফ এর সঙ্গে লড়বি পরে, আগে আমাদের সঙ্গে লড়। এবং তারাই দায়িত্ব নিয়েছে, মমতা ব্যানার্জি যে 600 কিলোমিটার জমি দেয়নি কাঁটাতারের জন্য, তারা দায়িত্ব নিয়েছে জনগণ। এই কথাটা কতটা সত্যি আমি বলতে পারি না, কারণ কাঁটাতারের জায়গা দেওয়ার জন্য কোনো জায়গায় আমাদের সরকার জমি দেয়নি, এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমি জানি না। এখন ওরা যদি 50 কিলোমিটার ভেতরে এসে সেখানে অফিস করতে থাকে যে সেখানে আমরা থাকবো, আমরা আইন করে নিয়েছি যে 50 কিলোমিটার ভেতরে যাবো, এ ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রীর তীব্র আপত্তি আছে। ভারতীয় মৎস্যজীবীদের অত্যাচারের অভিযোগ অস্বীকার ঢাকার। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মেডিকেল পরীক্ষা সহ আন্তর্জাতিক সব রীতি মেনে ব্যবহার করা হয়েছে। ভারতীয় দূতাবাসের সঙ্গে মৎস্যজীবীদের যোগাযোগ ছিল, বিবৃতিতে দাবি করল বাংলাদেশ বিদেশ মন্ত্রক। 95 জন ভারতীয় মৎস্যজীবী বাংলাদেশ নৌবাহিনীর হাতে গ্রেফতার হন। বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়েন ভারতীয় মৎস্যজীবীরা। হেফাজতে থাকাকালীন তাদের মারধর করা হয়েছে। দেশে ফিরে সেই অভিযোগ করেন ভারতীয় মৎস্যজীবীরা। একই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন, তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে, তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। শরীর মারিছে, এই মাথাটা তো প্রচন্ড, এই এলাকা ধরে এইখানটা ধরে প্রচন্ড যন্ত্রণা করছে, এইভাবে মারিছে। আর এই 2 পাও বেঁধে মারিছে, 2 পাও বেঁধে রাখিছিল, মুখ বেঁধে রাখিছে, চোখ বেঁধে রাখিছে, রেখে মারিছে। এটা তো গোটা মানে যন্ত্রণা, হাঁটু মাটু সব ফুলে বলে ও শালাদেরকে ইয়ে করো, পিছনে হাত বাঁধা আছে, চাকু ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দিয়ে ফেলে দাও, বেলার যেতে যেতে মরে যাক। একজন বাঙালি হিসাবে নোবেল পুরস্কার পেয়েছে, আমাদের গর্ব হয়েছিল, কিন্তু আজ সেই গর্ব ভেঙে খান খান হয়ে গিয়ে তার প্রতি ঘৃণা হচ্ছে, আর কিছু না। তাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, আর গরিব মৎস্যচাষীদের তার নেতৃত্বে বাংলাদেশে পশুর মতন আচরণ করে আপনি কি বোঝাতে চাইছেন? উনি নিজে মাঝি, নিজেই মালিক। ওনাকে 3 বার মারে, 2 বার বেহুশ হয়ে যায়, বেহুশ হয়ে গেলে অজ্ঞান যখন হয়ে যায় মুখে করে লাথি মার, যে টয়লেটে যেতে বললে তবুও বাড়ি মারে। মানুষ কি করব, আমরা পেশাব করতে যাচ্ছি, ওখানে মারতে এসে বলে কেন পেশাব করবি। ফলে এই অভিযোগ খুব গুরুতর, তার কারণ তারা যখন সেখানে ছিলেন, তারা যখন সেখানে কোট আনকোট শাস্তি ভোগ করছিলেন বলে তাদেরকে তো রাখা হয়েছিল, সেখানে তাদের উপর অত্যাচার চালানো হয়, মারধর করা হয়। দেশে ফিরে সেই অভিযোগ তারা করেছিলেন, যে কারণে মুখ্যমন্ত্রী তিনি নিজে দেখে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, দেখে জানতে চান যে এইভাবে হাঁটছেন কেন। তখন বলা হয়, তারা জানান যে তাদেরকে অত্যাচার করা হয়েছে। তার মানে বাংলাদেশের তরফ থেকে এই আচরণটা কিন্তু নানাবিধভাবে নানা ফর্মে করা হচ্ছে, যার এই মুহূর্তে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা বিভৎস একটা রূপ। তবে ভারত চিরকালই ভ্রাতৃত্বের, ভালোবাসার, মানবিকতার রূপ দেখিয়ে এসছে, আসবে। তার মানে ভারত দুর্বল নয়, সময়ে ভারত উত্তর দিতে জানে। এবার আরও একটা ছবি আপনাদের দেখাবো। দুপুরবেলায় পাড়ায় হানা দিয়েছে, আর সেই হানা দিয়েছে কে? বাড়ির ছাদে উঠতে বাসিন্দাদের চোখ কপালে উঠে গিয়েছে। দেখুন, ভাবুন একবার, পাড়া দিয়ে এভাবে দাঁতাল ঘুরে বেড়ালে আপনার কি অবস্থা হবে। এই ছবি কিন্তু সত্যি আলিপুরদুয়ারের 10 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী বলে একটি এলাকা রয়েছে, সেখানে এই 2টি হাতিকে দেখতে পারেন তারা। অর্জুন সিংয়ের ছেলে পবন সিংকে আবারও সিআইডি তলব। আগামীকাল ভবানী ভবনে তলব করা হয়েছে তাকে। ভাটপাড়া পুরসভায় 4.5 কোটি টাকার টেন্ডার দুর্নীতি মামলায় পবনকে তলব করা হয়েছে। ঠোঁটকাটা যে পর্যন্ত